গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী অন্তত 10টি দেশ নাকি ইরানের মাটিতে আধুনিক অস্ত্র সরবরাহ করছে। ইরান এখন আর একা নেই, পাশে আছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। ইরানের আধুনিক অস্ত্র সরবরাহের কথা কোনো প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টে নিশ্চিত করা হয়নি। সাম্প্রতিক সংঘাতের মধ্যেও চীন ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ এবং ডুয়াল ইউজ এবং দ্বৈত প্রযুক্তির উপাদান সরবরাহ করছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে জানা যায় CNN নিউ ইয়র্ক টাইমস। রাশিয়া যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রাশিয়া ঐতিহাসিকভাবে ইরানকে সমর্থন দিয়ে আসছে। আল জাজিরা সূত্রে জানা যায় রাশিয়া ইউক্রেনে হামলা চালাচ্ছে দীর্ঘদিন ধরে, কিন্তু এবার আক্রমণের স্কেলটা আগের সবকিছু থেকে ভিন্ন। একযোগে 600টি ড্রোন এবং 90টি মিসাইল, এই সংখ্যাটা শুধু বড় নয়, এটা একটা পরিষ্কার কৌশলগত বার্তা। গত শুক্রবার রুশ নিয়ন্ত্রিত শহরে ইউক্রেনীয় বাহিনী হামলা চালায়। সেই আক্রমণে 21 জন রুশ সেনা নিহত হন। রাশিয়া তাদের সেনা হারিয়ে ইউক্রেনকে তুলোধুনা করতে পুতিন যে অস্ত্রটি ব্যবহার করছে সেটা ওরেশনিক মিসাইল। এই মিসাইল ব্যবহার করে ইউক্রেনের রাজধানী সহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে। ওরেশনিক একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, শব্দের গতির 10 গুণেরও বেশি দ্রুত। প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের টেলিগ্রামে এই মিসাইল ব্যবহারের কথা নিশ্চিত করেছেন। এই মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটি এই মুহূর্তে পশ্চিমা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আটকানো সম্ভব হচ্ছে না, না প্যাট্রিয়ট, না আইরিস্ট, না ন্যাটোর কোনো প্ল্যাটফর্ম। হিজবুল্লাহ সামরিক শাখা থেকে যে বিবৃতি এসেছে তাতে কয়েকটা স্পষ্ট তথ্য আছে। প্রথমত, বিরানিতে বারেক্সে মোতায়েনে আয়রন ডোম লঞ্চিং প্যাড এবং ব্যাটারির ওপর সরাসরি কামিকাজি ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে। এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে টার্গেটে পৌঁছাচ্ছে। দ্বিতীয়ত, সমেরা বসতিতে IDF এর অগ্রবর্তী অবস্থানে দ্বিতীয় দফায় ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা হয়েছে। তৃতীয়ত, বিন্ত জবেল জেলায় একটি ইসরায়েলি ইঞ্জিনিয়ারিং সাজোয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হিজবুল্লাহর এই ড্রোনগুলো কোথা থেকে আসছে এবং এগুলোর প্রযুক্তিগত মান হঠাৎ এতটা উন্নত হলো কিভাবে? আপনার কি মনে হয় এটা শুধু হিজবুল্লাহর নিজস্ব সক্ষমতা? কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা এখন অন্য প্রশ্ন তুলছেন। তেহরান থেকে যে ঘোষণা এসেছে সেটার টাইমিং লক্ষ্য করুন। ইউক্রেনের রাশিয়ার ম্যাসিভ হামলা, লেবাননে হিজবুল্লাহর সাফল্য, আর ঠিক এই মুহূর্তে ইরানের সশস্ত্র বাহিনী খোররম শহরের মুক্তি দিবসের মঞ্চ থেকে অল আউট রণপ্রস্তুতির ঘোষণা দিল। এটা শুধু প্রচার নয়, এটা একটা সমন্বিত সংকেত। ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে তাদের বিমান, নৌ এবং স্থলবাহিনীর প্রতিটি ইউনিট পূর্ণ যুদ্ধ প্রস্তুতিতে আছে। তারা দাবি করেছে এতদিন লুকিয়ে রাখা আন্ডারগ্রাউন্ড হাইপারসনিক ও ড্রোন বাংকার এখন যুদ্ধের ফ্রন্ট লাইনে আনা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন অন্য জায়গায়। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী অন্তত 10টি দেশ নাকি ইরানের মাটিতে আধুনিক অস্ত্র সরবরাহ করছে। এই দাবির পূর্ণ যাচাই সম্ভব হয়নি, তবে ভূরাজনৈতিক বাস্তবতায় এতটুকু স্পষ্ট, ইরান এখন আর একা নেই। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এদের মধ্যে একটা অলিখিত কিন্তু কার্যকর সামরিক সমন্বয় তৈরি হয়েছে, যেটা 2 বছর আগেও এতটা দৃশ্যমান ছিল না। এরপর সামনে আসে আরও গুরুত্বপূর্ণ তথ্য, আর সেটা আমেরিকার ভেতরেই থাকে। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাঙ্কা সিনেট কমিটিতে যা বলেছেন সেটা শুধু সামরিক খবর নয়, এটা অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক বিপদ সংকেত। তথ্যমতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি কংগ্রেসে অনুমোদন হওয়া সত্ত্বেও সেটা থামিয়ে দেওয়া হয়েছে, কারণ পেন্টাগন নিজেদের স্টকে যথেষ্ট অস্ত্র নেই। এটা একটা অভূতপূর্ব স্বীকারোক্তি। বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্রকে অস্ত্র দিতে পারছে না। এই বার্তাটা বেইজিংয়ে কিভাবে পড়া হচ্ছে সেটা আলাদা করে বলবার দরকার নেই। দ্বিতীয় তথ্য, CIAS এর রিপোর্ট অনুযায়ী আমেরিকার 3100 টমাহক ক্রুজ মিসাইলের মধ্যে 1000-এর বেশি ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গেছে। নতুন এই মিসাইলটি তৈরি করতে 4 বছর লাগবে, অর্থাৎ আগামী 4 বছর আমেরিকার ক্রুজ মিসাইল ভান্ডার স্বাভাবিক মাত্রায় ফিরবে না। তৃতীয়ত, থার্ড ইন্টারসেপ্টর প্রায় অর্ধেক ভান্ডার ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যয় হয়ে গেছে। থার্ড হলো আমেরিকার সবচেয়ে আধুনিক মিসাইল ডিফেন্স ইন্টারসেপ্টর। এটা নিজেদের মাটি রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। এখন এই 3টা তথ্য একসাথে রাখলে যে ছবি দাঁড়ায় সেটা আমেরিকার জন্য অত্যন্ত অস্বস্তিকর। তারা একই সাথে রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়াকে ডিটার করতে চায়, কিন্তু তাদের অস্ত্র ভান্ডারে একটি ফ্রন্টও সামলানোর পর্যাপ্ত রিজার্ভ থাকছে না। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। সামরিক ব্যয়ের এই বিশাল চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়ছে আমেরিকার সাধারণ নাগরিকদের কাঁধে। ডিফেন্স ইন্ডাস্ট্রিকে অর্থ যোগাতে ট্যাক্সের বোঝা বাড়াতে হচ্ছে এমন সময় যখন আমেরিকার মুদ্রাস্ফীতি এমনিতে উঁচুতে, জ্বালানির দাম চড়া এবং কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এখনও সম্পূর্ণ হয়নি। ওয়াশিংটনের রাস্তায় যে প্রতিবাদ দেখা যাচ্ছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা গভীর হতাশার প্রকাশ। মানুষ দেখছে তাদের ট্যাক্সের টাকা দিয়ে
মিসাইল কেনা হচ্ছে, এই মিসাইল বাতাসে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর তার বদলে তারা পাচ্ছে আরও বেশি করের বোঝা। এই সমীকরণ দীর্ঘদিন টিকবে না, বিশ্লেষকরা এই সতর্কবার্তাই দিচ্ছেন। কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্য আসল সমস্যা শুধু অর্থনৈতিক নয়। এই পুরো পরিস্থিতিকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখলে ভুল হবে। এখানে একটা প্যাটার্ন আছে। রাশিয়া দেখাচ্ছে তাদের হাইপারসনিক মিসাইল ন্যাটোর কোনো ডিফেন্স ভেদ করতে পারে। ইরান দেখাচ্ছে তারা আন্ডারগ্রাউন্ড সক্ষমতা তৈরি করেছে যা স্যাটেলাইটে ধরা পড়ে না। হিজবুল্লাহ দেখাচ্ছে ছোট ড্রোন দিয়ে বড় ডিফেন্স সিস্টেম অকেজো করা সম্ভব। আর আমেরিকা নিজেই স্বীকার করছে তাদের অস্ত্রভান্ডার শূন্যের কাছাকাছি। এই চারটি বাস্তবতা একসাথে রাখলে যে চিত্র তৈরি হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সবচেয়ে দুর্বল মুহূর্তের দিকে ইঙ্গিত করে। অবশ্যই আমেরিকা এখনও বিশ্বের বৃহত্তম সামরিক শক্তি, তাদের নেভি, এয়ারফোর্স, নিউক্লিয়ার টার্ড এখনও অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু সমস্যাটা সংখ্যা নয়, সমস্যাটা একসাথে একাধিক ফ্রন্ট সামলানোর সক্ষমতা। ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকা একটি প্রধান প্রতিপক্ষ সামলাত সোভিয়েত ইউনিয়ন। এখন তাদের সামনে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, চারটি দেশ যারা আলাদা আলাদা অঞ্চলে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে কিন্তু পরস্পরের সাথে সমন্বয় রাখছে। এই মাল্টিফ্রন্ট চ্যালেঞ্জ আমেরিকার জন্য নতুন পরিস্থিতি তৈরি করছে, নাকি এর পেছনে আরও বড় কোনো কৌশলগত পরিবর্তন ঘটছে যেটা এখনও পুরোপুরি দৃশ্যমান হয়নি? এই পুরো সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে তাইওয়ান, কারণ আমেরিকা তাইওয়ানকে অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সে অস্ত্র দিতে পারছে না। বেইজিং এই তথ্যটা অত্যন্ত মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। চীনের সামরিক বিশ্লেষকরা নিশ্চিত হিসাব করছেন যদি আমেরিকা ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে আটকে থাকে তাহলে তাইওয়ান ইস্যুতে কতটা কার্যকর সামরিক সাড়া দিতে পারবে। অতীতে আমরা দেখেছি ইরাক যুদ্ধের সময় আমেরিকার সম্পদ ওই ফ্রন্টে আটকে ছিল বলে অন্য জায়গায় সক্রিয়তা কমেছিল। এখন সেই একই প্যাটার্ন তৈরি হচ্ছে, কিন্তু এবার প্রতিপক্ষরা আরও সংগঠিত, আরও প্রযুক্তিগতভাবে সক্ষম। কয়েকটি বিষয় এখন গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। প্রথমত, রাশিয়া ওরেশনিক মিসাইল নিয়মিত ব্যবহারে আনবে নাকি এটা ছিল সীমিত প্রদর্শন? যদি নিয়মিত ব্যবহার শুরু হয় তাহলে ইউক্রেনের পশ্চিমে এয়ার ডিফেন্স সিস্টেমের পুরো কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে। দ্বিতীয়ত, হিজবুল্লাহ ড্রোন অপারেশনের পেছনে ইরানের কতটুকু সরাসরি সম্পৃক্ততা আছে সেটা আগামী দিনে আরও স্পষ্ট হবে। যদি প্রমাণিত হয় যে ইরান সরাসরি উন্নত ড্রোন প্রযুক্তি হিজবুল্লাহকে দিচ্ছে তাহলে ইসরায়েলের জন্য এটা শুধু সীমান্ত সমস্যা থাকবে না, এটা হবে অস্তিত্বের সংকট। তৃতীয়ত, আমেরিকার অস্ত্র উৎপাদন সক্ষমতা কতদিন স্বাভাবিক হবে? 4 বছর অনেক দীর্ঘ সময়। এই 4 বছরে বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। একটা বিষয় পরিষ্কার, বিশ্ব এখন আর এক মেরু নেই। আমেরিকার আধিপত্য চ্যালেঞ্জের মুখে, কিন্তু সেটা মানে এই নয় যে আমেরিকা ভেঙে পড়ছে। বরং আমরা একটা ক্রান্তিকালে আছি যেখানে পুরনো ক্ষমতার ভারসাম্য ভাঙছে কিন্তু নতুন ভারসাম্য এখনো তৈরি হয়নি। আর এই মাঝামাঝি সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এই সময় ভুল হিসাব বা ভুল পদক্ষেপের ঝুঁকি সবচেয়ে বেশি। ইউক্রেনের ধ্বংসস্তূপ, লেবাননের জ্বলন্ত সীমান্ত, পেন্টাগনের শূন্য অস্ত্রভান্ডার আর ওয়াশিংটনের ক্ষুব্ধ জনতা, এই চারটি দৃশ্য একসাথে যে বার্তা দিচ্ছে সেটা সরল ভাষায় বললে পরবর্তী কয়েক মাস পৃথিবীর জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। আর যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে এর প্রভাব শুধু এই কয়েকটি দেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো গভীর সংকটে পড়তে পারে। এই পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? আমেরিকা কি আসলেই দুর্বল হচ্ছে নাকি এটা সাময়িক সংকট? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।